লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সংকেত। বাস থেকে নেমে মোড়টা ঘুরতে গিয়ে লক্ষ্য করলাম সিং অ্যান্ড সন অ্যান্টিক্স। দোকানটার বাইরে একটা কিসের যেন সাইন লাগানো। কৌতূহল হতে একটু এগিয়ে গিয়ে দেখি কাচের জানলায় দোকান উঠে যাওয়ার বিজ্ঞপ্তি টাঙানো। বড় বড় লাল অক্ষরে লেখা, কয়েকদিনের মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, তার মধ্যে সবকিছু পণ্য ডিসকাউন্টে পাওয়া যাবে। মনটা একটু খারাপ হলো। ইস, কতদিনের দোকানটা! মাঝে মাঝেই এসে জিনিসপত্র নেড়েচেড়ে দেখার, টুকিটাকি কেনার অভ্যেস অনেক দিনের। কত রকম জিনিস, পুরনো বই, ছবি, মূর্তি, ফুলদানি, পুঁতির পর্দা, চাদর, স্কার্ফ, কাঠের এটা ওটা, বড় বড় ট্রে ভর্তি সেকেলে হার, আংটি, দুল, লকেট। সেগুলো অবশ্য খুব দামি নয়, পেতল, তামা, বড়জোর রূপোর হয়তো। রঙিন পাথর টাথর বসানো, একটু দাগ লাগা, ধুলো পড়া। গ্রামীণ ধরনের, কিছু আবার নেপালি বা তিব্বতী ধাঁচের। এই রকম টুকিটাকি আমার খুব ইন্টারেস্টিং লাগে। কিছু কিছু সুন্দর জিনিস পেয়েছি নামমাত্র দামে। বাড়িতে এনে পরিষ্কার করে পালিশ ঘষে ঝকঝকে করে দেখেছি কি দারুণ রূপ খোলে তাদের। ফিরোজা পাথর বসানো একজোড়া পুরনো রূপোর দুল মেজে ঘষে এক বান্ধবীকে জন্মদিনে সুন্দর কৌটোই করে দিয়েছিলাম। সকলে মোহিত। আর একবার একটা বাক্স। ভাবতে ভাবতে কখন ঘষা কাচের দরজাটা ঠেলে ঢুকে পড়েছি। ধূপের হালকা ঘ্রাণ, পুরনো জিনিসের সোদা সোদা গন্ধ, নরম আলো, নিচু বাজনা, পরিচিত পরিবেশ। কাউন্টারের পেছনে বয়স্ক মালিক আমায় দেখে অল্প হাসলেন। আমার প্রশ্নের উত্তরে জানালেন দোকান তুলে দিয়ে অবসর নিয়ে চলে যাচ্ছেন শিলিগুড়ির কাছে নিজেদের বাড়িতে। ওখানকার আদি বাসিন্দা ওরা। বললেন পছন্দের জিনিস যদি থাকে ভালো ডিসকাউন্ট আছে। ঘুরে ঘুরে দেখছিলাম। এক জায়গায় দেখলাম অনেকগুলো বাক্সে করা ভর্তি ছোট ছোট জিনিস, গয়না, পুঁতি, পাথর, চাবি, রিং, চার্ম, পেতলের খুদে মূর্তি। এক একটা বাক্সে দাম লেখা রয়েছে, প্রায় একই রকম দাম, খুব বেশি নয়। নিলে পুরো বাক্সটা নিতে হবে, বাছা যাবে না। আমি একটু দেখে একটা বাক্স নিলাম, একটা স্কার্ফ আর একটা পেতলের ঘণ্টা। দাম দিয়ে মালিক ভদ্রলোককে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে দোতলায় নিজের ঘরে যাবার সময় রান্নাঘরে উকি দিয়ে রেবা পিসিকে বললাম চা দিতে। মা ঘরে নাকি গো রেবা পিসি? হ্যাঁ, ঘুমোচ্ছেন বোধ হয়। তোমার মাসি এসেছিলেন? ছিলেন দুপুরে। তা উনি যাওয়ার পর তোমার মা ওষুধ খেয়ে শুলেন তো? তুমি ওপরে যাও দিদি, আমি সুমিকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। ডলি বাজার গেছে, চিড়ে ভাজছি, নিমকির সঙ্গে দেবক্ষণ। আমাদের বাড়িটা একটু অন্য ধরনের। অনেক বছর আগে একটা দুর্ঘটনায় আমার মা গুরুতর আহত হন। গাড়িতে ওনার সঙ্গে আমার দিদিমা ছিলেন, তিনি বাঁচেননি। পুরনো ড্রাইভারও, বিহারিও না। মার সেরে উঠতে অনেক সময় লাগে, তবে পুরোপুরি সুস্থ হন না, বিশেষ করে মানসিকভাবে। খুব চুপচাপ হয়ে যান, প্রায়ই অন্যমনস্ক। আমার আবছা মনে আছে ওই দুর্ঘটনার সময়টা। স্পষ্ট যতদূর মনে পড়ে মাকে উদাসীন আর অন্তর্মুখী দেখেছি। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্বের প্রফেসর। নিজের পড়াশোনা, বই, পেপার এই সবে ডুবে থাকেন। আমাদের সংসার দেখে বয়স্কা রেবা পিসি বাড়িতেই থাকে। দুজন সহায়িকা আছে, কাজ সেরে চলে যায়। আমার মাসি অবিবাহিতা, একটা কলেজে পড়ান। আমায় বলতেন, জানিস জনা, দিদি তো এরকম ছিল না রে, খুব হাসি খুশি মিশুকে ছিল। ওই অ্যাক্সিডেন্টের পরই বাবা দেখ সামলে নিয়েছিলেন। এই সেদিন হার্ট অ্যাটাকে মারা যাওয়ার আগে অবধি স্বাভাবিকই ছিলেন। দিদিটাই কেমন। অবশ্য দিদি ওই গাড়িতেই ছিল। ওরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাসি আসেন প্রায়ই, থাকেন, গল্প করেন। মা তবু একটু উজ্জীবিত হন যেন তখন। ঘোর কাটিয়ে স্বাভাবিক কথাবার্তা বলেন, একটু হলেও সংসারের খোঁজ করেন। হয়তো আমার পড়াশোনার খবর নেন, বাবার সঙ্গে এটা ওটা কথা বলেন। তারপর আবার চুপচাপ হয়ে যান। শুনেছি অনেক ডাক্তার, ওষুধ, কাউন্সেলিং, থেরাপি করা হয়েছিল। এখন নিয়মিত অবসাদ ও ঘুমের ওষুধ খেতে হয়। একা থাকতেই পছন্দ করেন না। বই পড়েন বা সেলাই করেন, হয়তো একটু গান শোনেন। কোথাও বিশেষে যেতে চান না। একসময় মাসির মতোই কলেজ পড়াতেন। দুর্ঘটনার পর আর কাজে ফিরে যাননি, অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও।
একটা ব্যাপার লক্ষ্য করেছি, মা মাঝে মাঝে কিসের যেন ভয় পান। হঠাৎ করে মুখ বিবর্ণ হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে, চোখের দৃষ্টি কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে যায়। তারপরে জোর করেই যেন নিজেকে সামলে নেন, স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেন, গলাটা কেঁপে যায় একটু। আমার ভারী কষ্ট হয়। অনেক সময় বলি, মা, ও মা, কি হলো তোমার? কই কিছু না তোরে। তোমার কি ভয় করে মা? না না, কিসের ভয়? এই দেখো তোমার হাত পা ঠান্ডা, কাঁপছে তো, শরীর খারাপ লাগছে। ওই একটু মাথাটা ঘুরে যায় তো মাঝে মাঝে। ও কিছু না। তোর গানের ক্লাস কেমন হচ্ছে জনা? ভালো। মা তুমি? মা বলেন, আমি একটা ট্রাঙ্কুলাইজার খেয়ে একটু শুই কেমন? দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, লক্ষ্মী মেয়ে। মনে হয় মা মাঝে মাঝে যেন নিজের চারধারে একটা অদৃশ্য দুর্ভেদ্য দরজা তুলে দিয়েছেন। কি একটা গোপন কথা নিয়ে বাস করছেন নিজস্ব জগতে। কি আছে সেখানে? আর এই পরিস্থিতির জন্যই মনে হয় আমিও অন্তর্মুখী স্বভাব নিয়ে বড় হয়েছি। আমাদের বাড়ি শান্ত, জোরে কথা বলে না কেউ, কারোর সঙ্গে অহেতুক তর্ক আলোচনা ঝগড়াঝাটি নেই। বালিকা বয়স থেকেই আমি স্বয়ং নির্ভর, অভাব নেই, অযত্ন নেই। বাবা নিজের পড়াশোনার জগতে থাকলেও আমার সুবিধে অসুবিধে অবহেলা করেন না। অহেতুক আদর নেই, কঠিন শাসনও নেই। পড়াশোনায় চিরকাল মেধাবিনী আমি। গান শিখি, বই পড়ি, বন্ধু বান্ধব আছে, কিন্তু খুব বেশি ঘনিষ্ঠতা নেই কারো সঙ্গে। একদিন বৈশালী, আমার কলেজের বন্ধু, এখন একসঙ্গে এর শেষ বর্ষে পড়ি, আমায় বলেছিল, তুই এরকম গুটিয়ে থাকিস কেন রে অনঞ্জনা? কই না তো। তারপর বলি, আমি এই রকমই। আমাদের বাড়িতেও সবাই চুপচাপ কি না, জানিস তো তুই। বৈশালী একটু চুপ করে থেকে বলে, মাসিমার ব্যাপারটা বুঝি, আনফরচুনেট, কিন্তু তুই একটু বাইরের দিকে তাকা। এই রকম নিস্তরঙ্গ জীবন ভালো লাগে তোর? মন্দ কি? আর তোদের সঙ্গে যাই তো এদিক ওদিক, পড়াশোনা, গান, আর কি থাকবে? তোদের মতো মাসে একটা করে প্রেম করতে পারবো না। তা একটা প্রেম করতেই তো পারিস। বেচারা আয়ুদ্দা তোর আশায় সেই কবে থেকে বসে আছে, পাস টাস করে পোস্ট ডক করে পড়াচ্ছে, হ্যান্ডসাম, একদম যাকে বলে সুযোগ্য। ওকে একটু পাত্তা দে না রে এবার। দেখিসনি ঘুরঘুর করে কেমন? ধুৎ, বাজে বকিস না তো। ওসব ভালো লাগে না আমার। আয়ুদ্দা আমাদের সিনিয়র ছিল, কৃতি ছাত্র বলে সবাই চেনে। দুর্দান্ত ছাত্র ছিল শুনেছি, গানে ইন্টারেস্ট আছে, ভালো তবলা বাজায়। আমাদের বন্ধু সুহদ্রর কি রকম আত্মীয় হয় যেন, আমাকে বলেছিল। সিঁড়িতে বসে কথা হচ্ছিল, হইচই করে আরও কয়েকজন এসে পড়তে প্রসঙ্গটা বদলে গেল। একটু পরে আমি একটা অজুহাত দেখিয়ে উঠে পড়লাম। সেদিন রেবা পিসির সঙ্গে কথা বলে ঘরে যাবার সময় মার ঘরে উকি মেরে দেখি মা ওপাশ ফিরে ঘুমোচ্ছেন। বাবার ফিরতে দেরি আছে এখনো। আমি ফ্রেশ হয়ে নিলাম, চাটা খেয়ে অ্যান্টিক দোকানটা থেকে কেনা জিনিসপত্রগুলো একটু দেখলাম। বাক্সটার মধ্যে অনেকগুলো টুকিটাকি আংটি, দুলটুল, চাবির রিং, কয়েকটা কালচে হয়ে গেছে, পরে বেছে দেখব। ঘষে পরিষ্কার করে কি পেয়েছি আবিষ্কার করা যাবে। একটা বই হাতে খাটে আধশোয়া হলাম, বোধহয় চোখ লেগে এসেছিল। হঠাৎ চোখ খুলে দেখি মা আমার খাটের পাশে দাঁড়িয়ে আছেন, একটু এলোমেলো চুল আর পোশাক, সদ্য ঘুম থেকে উঠে এসেছেন বোধহয়। মা, কি হলো? আমি উঠে বসলাম। মা কেমন ঘোরের মধ্যে এদিক ওদিক তাকালেন, কেমন অসংলগ্নভাবে বললেন, না, এই সেই দরজাটা আবার এসেছে কিনা দেখছিলাম। টোকা শুনলাম তো, তুই শুনেছিস? মা, কি বলছো? কিসের দরজা? টোকা শুনলে খুলবি না কখনো, বুঝেছিস? ভালো নয়। মার মুখে সেই ভয়ের ছায়া। আমি উঠে দাঁড়িয়ে মার হাত ধরলাম। কি ভালো নয় মা? মার হাতটা খুব ঠান্ডা। ভুল করেছিলাম, ওটা দিয়ে দিলেই হতো, সেই জন্যই তো। তারপর কোথায় যে হারিয়ে গেল। কি হারিয়ে গেল মা? মা যেন সচেতন হয়ে আমার দিকে তাকালেন। ও না, কি বলতে কি বলছি, এই স্বপ্ন দেখছিলাম বোধহয়। জনা, তুই কখন এলি? এই তো খানিকক্ষণ। চলো নিচে চলো, চা খাবে?
মা আজকাল মাঝে মাঝে দু একটা অদ্ভুত কথা বলেন। বাবাকে বলেছিলাম, বললেন এটা নাকি অনেক দিন থেকেই হচ্ছে, ডাক্তার বিশেষ কিছু বলতে পারেনি। ওষুধের জন্য অনেক সময় স্বপ্ন খুব পরিষ্কার আর তীব্র হয়, সেজন্যই হয়তো। রাত্রে খেতে বসলাম বাবা মা আর আমি, সাধারণ কথাবার্তা হচ্ছে। রেবা পিসির মোচা চিংড়ি কি ভালো হয়েছে? সুমি বড্ড ফাঁকিবাজ হয়েছে আজকাল। বাবার কাল ফ্যাকাল্টি মিটিং আছে। জনা, তোর পরীক্ষা কবে যেন? মা একটা হালকা নীল শাড়ি পরে আছেন, কপালে টিপ, খুব স্নিগ্ধ কোমল লাগছে মাকে। মুখে একটু হাসি। আমার মা মাসি দুজনেই খুব সুন্দরী। আমার মনটা ভালো লাগছিল। হঠাৎ বললাম, মা, মলে একটা দারুণ সিনেমা চলছে, চলো দুজনে দেখে আসি। বাবা তো মোটে যায় না। মার মুখটা কেমন বিবর্ণ হয়ে গেল। না না, আমি না। উচিত নয় জেনেও আবদার করে বললাম, চলো না মা, কি হবে গেলে? না না, কখন কি দেখে ফেলবো, দরজাটা যদি, তারপর আর ফেরা হবে না। গলাটা কেঁপে গেল মার। বাবা তাড়াতাড়ি বললেন, আচ্ছা আচ্ছা, তোমায় যেতে হবে না জয়া, ঠিক আছে। আমার দিকে চেয়ে ইঙ্গিতে মাথা নাড়লেন। মা আর খেতে পারছিলেন না। রেবা পিসি বলল, এই কামরাঙার চাটনিটা একটু খেয়ে দেখো বৌদি। মা শূন্য দৃষ্টিতে প্লেটের দিকে চেয়ে রইলেন। আমার কান্না পাচ্ছিল। শনিবার দিন দুপুরবেলা আমি সেই বাক্সটা নিয়ে বসলাম। কালো হয়ে যাওয়া একটা চাবির রিং, লাল সবুজ কাচ দেওয়া, দু তিনটে আংটি, ড্রাগন খোদাই করা যেটা সেটা বেশ দেখতে, আর একটাতে গোল নীল পাথর বসানো, মেটে লাল আর সাদা পাথর দেওয়া লম্বা চুল, ছোট্ট পেতলের বুদ্ধ মূর্তি, পোর্সেলেনের এইটুকু ফুল আঁকা বাটি আর চামচ। কি কিউট একটা ওভাল শেপের লকেট। লকেটটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম। ভারী, বোধহয় রূপোর তৈরি। সামনে পেছনে দুদিকেই নানা রকম নকশা কাটা। ঠিক বোঝা যাচ্ছে না কিসের সেগুলো। খুব পুরনো মনে হচ্ছে। কয়েকটা জায়গা অস্পষ্ট। ভিজে ন্যাকড়ায় মুছে কাপড়ের টুকরোয় পালিশ করার পেস্ট লাগিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। উজ্জ্বল হয়ে উঠল। কি সুন্দর! সম্মোহিতের মতো চেয়ে রইলাম। একটু নাড়াচাড়া করতেই আলো পড়ে নকশাগুলো কেমন বদলে যাচ্ছে। লকেটের মধ্যে কি আছে? চাপ দিয়ে খোলার চেষ্টা করলাম অনেকবার, কিছুতেই খুলল না। খোলা যায় না নাকি? ডালার বা কবজার কোনো সূক্ষ্ম দাগ আছে কিনা ঠাউর করে দেখার চেষ্টা করলাম, কিছু দেখতে পেলাম না। হয়তো এমনই জিনিসটা, খোলার ব্যবস্থা নেই। ভেতরটা শুধু ফাঁপা। সলিড হলে বোধহয় আরও ভারী হতো। কিন্তু আমার কেমন মনে হচ্ছিল ভেতরে কিছু একটা আছে। সেটা সেটা ওটা হাতে নিয়ে কতক্ষণ বসেছিলাম জানি না। এলোমেলো কি সব ভাবছিলাম। বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি হর্ন বাজিয়ে চলে গেল। নিচে রেবা পিসি সুমিকে গলা তুলে কি যেন বলল। আমার চমক ভেঙে গেল। লকেটটা সরিয়ে রেখে অন্য জিনিসগুলো পরিষ্কার করে পালিশ করলাম। বেশ ঝকঝকে হয়ে উঠল। অবশ্য চাবির রিংটা তেমন পরিষ্কার হলো না। আর একটা আংটি থেকে দেখলাম দু তিনটে পাথর আলগা হয়ে খসে গেছে। যাগ্গে, অন্যগুলো বেশ লাগছিল, বিশেষ করে দুল জোড়া। বুদ্ধ মূর্তিটা মাকে দেব। বাটি আর চামচটা সাবধানে ধুয়ে সাজিয়ে রাখলাম। কেমন অন্য মনস্ক লাগছিল। লকেটটা, সে রাত্রে ভালো ঘুম হলো না। কি সব ছেঁড়া খোড়া স্বপ্ন দেখলাম, এলোমেলো ছবি, রং। একবার দেখলাম লকেটটা গলায় পড়ে একটা অন্ধকার জায়গা দিয়ে হাঁটছি। তারপর কি যেন হলো, আর আমি একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি। ওপাশে কারা যেন ফিসফিস করে কথা বলছে। সকালে ঘুম ভেঙে লকেটটা খুঁজতে গিয়ে দেখি সেটা আমার বালিশের তলায়। কখন রেখেছি মনে পড়ল না, কিন্তু ভালো করে দেখলাম লকেটটার উপর দিকে একটা ছোট্ট আধ ভাঙা রিং আটকানো। ওটার মধ্যে চেন লাগিয়ে পরা যেত বোধহয় এক সময়। কে পরতো? কারা পরতো? ধুর, কি সব ভাবছি। নিচে গিয়ে চা খেতে খেতে দেখি আমাদের সব কাজের মিস্ত্রি ভুবন কাকু এসেছে। রেবা পিসি তাকে হাত পা নেড়ে বোঝাচ্ছেন রান্নাঘরে সিঙ্কের পাইপে কি যেন গন্ডগোল হয়েছে, জল ঠিক মতো আসছে না। বাবা গিয়ে কথা বলছেন। একটু পরে আমার কি যেন খেয়াল হলো, ওপর থেকে লকেটটা নিয়ে এলাম। পরে একটু ফাঁক পেয়ে ভুবন কাকুকে বললাম, একটু দেখো না এটা খোলা যায় কিনা। ওকে ছোট থেকে চিনি,
মুখ থেকে বিড়ি নামিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, খুব পুরনো জিনিস, কোত্থেকে পেলে? এ তো খোলা যাবে না দিদি, কোনো ব্যবস্থাই নেই, শুধু পাত, জোর করলে ভেঙে যাবে। বিকেলে গানের ক্লাসের পর পাড়ার মণি জুয়েলার্সে আমার এক পাটি কানের দুলের প্যাচটা মেরামত করতে নিয়ে গিয়েছিলাম। লকেটটা দেখাতে ওই একই কথা বলল। মনে তো হয় রূপোর, তবে আরও কিছুর মিশেল আছে, বেশ ভারী, আর এরকম নকশা ওরা আগে কখনো দেখেনি, খুব পুরনো। কোথায় পেলাম জিজ্ঞেস করতে কথাটা এড়িয়ে গেলাম। নিজের ওপরে বিরক্তি লাগলো, একটা সামান্য ব্যাপার নিয়ে এত ভাবছি বা কেন। সেদিন সন্ধ্যায় মেঘ করে এসে ঝমঝম করে বৃষ্টি নামলো। রাত্রে নিজের ঘরে শোবার জন্য তৈরি হলাম। বড় আলোটা নিভিয়ে পাশে টেবিলের আলো জেলে বিছানায় বসে লকেটটা তুলে নিলাম। আশ্চর্য, নকশাগুলো এক এক সময় এক এক রকম লাগে কেন কে জানে। এখন মনে হচ্ছে যেন আবছা লম্বাটে একটা মুখের আদল, চারপাশের কেমন ঢেউয়ের মতো দাগ। একটা আঙুল ঘষলাম সেটার ওপর, বাইরে বিদ্যুৎ খেলে গেল, আর হঠাৎ লকেটটা খুলে গেল। ভয়ঙ্কর চমকে উঠে আমি সোজা হয়ে বসলাম। আলোটা দপদপ করতে লাগলো। আমি ঝুঁকে লকেটটা তুলে ধরলাম। ভেতরে কি যেন দেখা যাচ্ছে, একটা কালো পাথরের লম্বাটে মুখ আটকানো, মণিহীন চোখ, ডালার ভেতরে কি সব হিজিবিজি লেখা, নাকি নকশা, একটা বেড়ালের মুখের মতো। অদ্ভুত। আমার চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। কি ঠান্ডা, টুকটুক শব্দ একটা, কে যেন টোকা দিচ্ছে। কোথায়? নাকি আমার মাথার ভেতরেই? ঢেউয়ের মতো কালো স্রোত। চোখ খুলে দেখি অনেক রাত, না, ভোর হয়ে এসেছে নাকি। বৃষ্টি থেমেছে, জানলার বাইরে ম্লান আলো, পাশের আলোটা জ্বলছে। আমার মুঠোয় লকেটটা, বন্ধ, খুলল না। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মাথার ভিতরটা কেমন আবছা লাগছিল। মুখে চোখে জল দিয়ে স্থির হয়ে ভাবার চেষ্টা করলাম, রাতে ওসব স্বপ্ন দেখেছি নিশ্চয়ই। লকেটটা নিয়ে একটা অবসেশন হয়ে গেছে। দেখলাম ওটা আবার আমার বালিশের তলায়, ঘুমের মধ্যে রেখেছি নাকি। চেষ্টা করলাম, খুলল না, স্বপ্নই। নিচে যেতে দেখি মা খাবার ঘরে বাইরের দিকে চেয়ে বসে আছেন। সুমি চা ইত্যাদি এনে রাখলো। বাবা এসে বসতে মা এদিকে ফিরে আমায় দেখে কিরকম চমকে গেলেন। ভুরুটা একটু কুঁচকে গেল। বলল, জনা, কি হয়েছে? কিছু না তো মা। আমি বাটিতে কর্নফ্লেক্সের ওপর দুধ ঢাললাম। বাবা একটু অবাক হলেন, কিন্তু মা ওইভাবে চেয়েই রইলেন। একটু পর মা আনমনে বললেন, বেড়ালটাকে দেখলাম তো, তাই বলছি। কোথায় বেড়াল? বাবা টোস্টে মাখন লাগাতে লাগাতে বললেন, কিছু না। মা নিজের কাপে চা ঢাললেন। আমি ঠিক করে ফেললাম বাবা মাকে লকেট নিয়ে কিছু বলবো না, আর বলার আছেই বা কি। সেদিন ক্লাসে অন্যমনস্ক লাগছিল। ফেরার সময় বাসে বসে ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়ে অবাক হয়ে দেখি একটা খোপের মধ্যে লকেটটা। কখন রাখলাম এখানে, ওটা ছুতেই মাথার ভেতরটা কেমন দুলে গেল। বাইরের দিকে তাকিয়ে দেখে কেমন যেন ধাক্কা খেলাম। লোকজন, ট্রাফিক, ব্যস্ততার শব্দ যেমন থাকার কথা। শেষ দুপুরের আলো, শুধু আকাশটা আশ্চর্য রকম অন্ধকার, যেন রাতের আকাশ, দুদিকে দুটো চাঁদ, নক্ষত্রগুলো খুব উজ্জ্বল আর অচেনা। বোধহয় একটা অস্ফুট শব্দ করেছিলাম। পাশে বসে থাকা আধ ঘন্টা দেওয়া মহিলা আমার দিকে মুখ ফিরিয়ে তাকালেন। দেখলাম ওর মুখটা খুব লম্বাটে, চোখে মণি নেই, সাদা, খুব চওড়া, ছড়ানো ঠোঁটটা ছড়িয়ে হাসলাম। ধারালো দাঁতগুলো দেখা যাচ্ছে। আতঙ্কে চারধারে তাকাতেই দেখি বাসের সকলের মুখ ঠিক ওই রকম। দু চোখ বন্ধ করে ফেললাম। আবার খুলতেই দেখি সবকিছু আবার স্বাভাবিক। পাশের মহিলা ওর থলি ব্যাগ থেকে একটা পান বের করে মুখে দিলেন। ওপাশের সিটের কয়েকটি স্কুলের কিশোরী নিজেদের মধ্যে কথা বলে খুব হাসছে। একটি রোগা চুলে তেল দেওয়া যুবক নিবিষ্ট হয়ে ফোন দেখছে। কি অদ্ভুত দৃষ্টি বিভ্রম। বাড়ি ফেরার সময় দেখলাম অ্যান্টিকের দোকানটা বন্ধ, জানলাগুলো অন্ধকার। দোতলায় উঠতে উঠতে শুনলাম মাসির গলা, মার সঙ্গে কথা বলছেন। মনটা কেমন অস্থির ছিল, এখন একটু খুশি লাগলো। মার ঘরের বাইরে অবধি এসে একটু ইতস্তত করে থেমে গেলাম। এমন করিস না রে দিদি, এরকম ভাবিস কেন বলতো? রবিদার কথা, জনার কথা একটু চিন্তা করে দেখ। ওরা, মেয়েটার কথাই তো ভাবি রে মঞ্জু, যদি ওরও কিছু হয়। কি, কেন হবে?
আমার তো বেঁচে থাকারই কথা নয়। মা মারা গেলেন, বিহারি দাও। মার পাশে বসেছিলাম তো, বেড়ালটা, সেই বেড়ালটা ঠিক গাড়িটার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ অন্ধকার হয়ে এলো আর দূরে সেই মূর্তিটা। দিদি, আবার ওই সব কথা? সবটাই তোর কল্পনা, ডাক্তার বলেছে তো বারবার। আবার দেখি যে দরজাটা দরজাটা ওরা ওপাশে দাঁড়িয়ে থাকে, টোকা দেয়। মেয়েটার জন্য ভয় করে, বুঝলি? কেমন যেন মনে হচ্ছে ওকেও চাইছে। ইস, কেন যে ওটা দিয়ে দিনি। কাছে রাখতে চেয়েছিলাম, ভুল করেছি। কাকে কি দেওয়ার কথা ছিল তোর দিদি? কোথায় যে গেল? আমি বেঁচে গেলাম, কিন্তু দিদি শোন। আমি সরে গিয়ে নিজের ঘরে গিয়ে চুপ করে বসে রইলাম। কি হচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মা মাঝে মাঝে অদ্ভুত কথা বলেন জানি, কিন্তু ব্যাগ খুলে লকেটটা হাতে নিলাম। নকশাটা বদলে গেছে। একটা ঘূর্ণি ঘুরছে, সেটা ঘুরছে। ঢাকনাটা খুলে গেল নিজে থেকেই। সেই মুখটা আরো স্পষ্ট, আরো বড় হচ্ছে। একটা ঠান্ডা হাওয়ার ঘূর্ণি আমাকে ঘিরে। অন্ধকার, আর টুকটুক করে কে যেন টোকা দিচ্ছে। মুখ তুললাম, কোন জায়গায় এটা? আমার ঘর? সবকিছু কেমন অন্যরকম, অস্পষ্ট। দেওয়ালগুলো কিরকম বেঁকে গিয়ে যেন অনেক অনেক দূরে সরে গেছে। যেখানে জানলা ছিল সেখানে একটা দরজা, কাঠের। লকেটার উপর যেরকম নকশা ছিল সেই রকম নকশা যেন। রেখাগুলো বদলে বদলে যাচ্ছে। আর আর ওপাশে কে যেন টোকা দিয়ে যাচ্ছে। দরজাটা খুলে দিতে বলছে। ভীষণ ভয় করছে আমার। খুলবো না, কিছুতেই না। আমার মুঠোর মধ্যে লকেটটা ভীষণ ভারী হয়ে উঠছে। ওটা আমি হাত থেকে ফেলে দিয়ে দু চোখ বন্ধ করে ফেললাম। কতক্ষণ কাটলো জানি না। কি রে জনা, কখন এলি? এমন করে বসে আছিস? শরীর টরীর খারাপ নাকি? মাসি এসে দাঁড়িয়েছেন। আমি সোজা হয়ে বসলাম, সবকিছু আগের মতো। মুখে হাসি এনে উঠে পড়ে জড়িয়ে ধরলাম। ওমা, তুমি কখন এলে? না, এমনি চোখ লেগে গিয়েছিল। চলো নিচে গিয়ে চা খাই। যেতে গিয়ে মাসি হঠাৎ থেমে গেল। মেঝেতে এটা কি রে? নিচু হয়ে লকেটটা তুলে নিলেন। বন্ধ। আমি তাড়াতাড়ি বললাম, ও, ওটা আমার হাত থেকে পড়ে গেছে। আমায় সেটা দিয়ে মাসি বললেন, দিদির ঠিক এইরকম একটা ছিল। কোথায় গেল সেটা মাসি? কে জানে, চল নিচে যাই। সেদিন রাত্রে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি আর মা যেন একটা রাস্তা দিয়ে হাঁটছি। চারদিক আবছা কুয়াশায় ঢাকা। দুদিকে খুব উঁচু উঁচু বাড়ি। সেগুলোর দরজা জানলা সব ইট দিয়ে বন্ধ করা। পাটিলে রঙের কালো ডোরা একটা বেড়াল পথের পাশে বসে আছে। দুরকম রঙের চোখ মেলে আমাদের দেখছে। মা বলছেন, দেখ, ওইখানে বসে আছে। লকেটটা এনেছিস তো? আমার কাছে ছিল। সেই অ্যাক্সিডেন্টের সময় কোথায় হারিয়ে গেল। শীষের মতো শব্দ করে ঘূর্ণি হাওয়া বইছে। রাস্তাটা বেঁকে কত দূর চলে গেছে। বাড়িগুলো এক এক করে পেরিয়ে যাচ্ছি, আর সেগুলোর বন্ধ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হচ্ছে। মা বলছেন, ওদিকে তাকাস না জনা, খুব সাবধান। ওরা তোর মাথার ভেতরটা দেখতে পেয়ে যাবে। আমি ঘুম ভেঙে বিছানায় উঠে বসলাম। সকাল হয়ে গেছে। আমার মাথার কাছে টেবিলে লকেটটা, ঢাকনাটা খোলা। আমি হাত বাড়িয়ে বন্ধ করে দিয়ে ওটাকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। মাথা কেমন একটা ভোঁতা যন্ত্রণা হচ্ছে। নিচে গিয়ে শুনি বাবা বলছেন, 4-5 দিন লাগবে বোধহয়। কনফারেন্স শেষ হলে চলে আসব। চেন্নাইয়ের ফ্লাইট আজ সন্ধেবেলা। মা মাথা নাড়লেন। বাবা বললেন, তোমরা ঠিক থাকবে তো জনা? আমি বললাম, না থাকার কি আছে, আগেও তো গেছো। বাবাকে তবু একটু উদ্বিগ্ন লাগছিল। বেরোবার সময় আমায় একটু ইতস্তত করে বললেন, মাকে দেখে রাখিস। আচ্ছা বাবা। পরের দিন সকালে চা খাওয়ার সময় দেখি মা আমার দিকে কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। বললেন, জনা, ঠিক আছিস? আমার কেমন মনে হচ্ছে। তুই কি ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন মা, কিসের ভয়? মা নিজের মনেই বললেন, সে কি বলা যায়, কত কিছু আছে, বোঝা যায় না। কেউ বিশ্বাস করে না। দরজার ওদিকে কি আছে কে জানে। না অন্ধকার না আলো, ভয় করবে না বল? মার কথাগুলো কেমন অসংলগ্ন, কিরকম অস্বস্তি হলো। আমি একবার ভাবলাম বাড়ি থাকি আজ, কিন্তু লাইব্রেরিতে যাওয়া খুব দরকার। কয়েক বই ইস্যু করাতে হবে, আর কিছু নোট বানানো প্রয়োজন। না হয় তাড়াতাড়ি ফিরে আসবো। লাইব্রেরিতে বই টই নিয়ে পেছন দিকের একটা টেবিলে বসলাম। খুব কম লোকজন, ছাত্রছাত্রী আজ এখানে। কি একটা ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট গোছের আছে, সেই জন্য হয়তো। বৈশালী, সুনন্দ, সংহিতা ওরা বলছিল অনুষ্ঠানটার কথা। আমায় গাইতে বলেছিল অনেক করে। আমি রাজি হইনি। সত্যি আমি বড্ড অসামাজিক। নিজেকে পাল্টানো উচিত। অনঞ্জনা। চমকে মুখ তুলে দেখি আয়ুদ্দা। একদমই অপ্রত্যাশিত।
সামলে নিয়ে বললাম, আরে তুমি এখানে কেমন আছো? একটা বইয়ের ব্যাপারে এসেছি। আমি ভালোই আছি। তুমি তো আর খবর নাও না, কতবার ফোন করেছি। আমি মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত তো এখন, পরীক্ষা এসে গেছে। পরীক্ষা। মিউজিক ফেস্টেও তো দেখলাম না, গান করলে না? অনেকদিন শুনিনি তোমার গান। চুপ করে রইলাম, বুকটা কাঁপছিল। মুখটা নিচু করে রাখলাম। জানি ওর উজ্জ্বল দৃষ্টি আমার দিকে। অনঞ্জনা, শোনো। বোধহয় অসাবধানে হাত লেগে টেবিলের ওপরে রাখা আমার ব্যাগটা নিচে পড়ে গেল। জিভটা পুরো টানা না থাকায় কয়েকটা জিনিস খোপ থেকে বেরিয়ে ছড়িয়ে গেল। আয়ুদা নিচু হয়ে ক্ষিপ্র হাতে কুড়িয়ে দিল কয়েকটা খুচরো পয়সা, লিপস্টিক, ক্লিপ আর এই নাও, এই লকেটটা বেশ আনইউজুয়াল তো, পুরনো জিনিস মনে হচ্ছে। আমার মনে পড়ে গেল ওর বিষয়ে আর্কিওলজি। বললাম, একটা অ্যান্টিকের দোকান থেকে কেনা। আয়ুদ ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, খোলা যায়? একটু চুপ করে থেকে বললাম, না। আমার বেশ মনে ছিল আমি ওটাকে ড্রয়ারে রেখেছিলাম। কিভাবে এলো আমার ব্যাগে? থাক, তেমন আশ্চর্য হলাম না আর। বেশ অদ্ভুত খোদাইগুলো। একটা ছবি নেব? আমি মাথা হেলাতে ফোন বের করে ওটার সামনে পিছনের ছবি নিল, তারপর টুক করে আমারও। আমি চমকে গেলাম। এটা কি হলো আয়ুদা? কিছু না, একটু হাসলো। বলল, সামনের মাসে আমরা কয়েকজন একটা অনুষ্ঠান করছি, চ্যারিটি দুস্থ বাচ্চাদের জন্য। তোমায় গাইতে হবে। সময় নেই বললে লাভ হবে না, ফোন করব, অনেক কথা আছে। আমার হাতটা ছুলো। তারপর আমি কিছু বলার আগেই লম্বা লম্বা পা ফেলে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। একটুক্ষণ কাটলো, এদিকটা ফাঁকা, কেউ নেই। ওদিকে দুটি ছেলে বসে নোট নিচ্ছিল। তারা কখন উঠে গেছে, কিরকম অন্ধকার হয়ে আসছে ভেতরটা। এদিকে বাইরের দিকে কোনো জানলাও নেই। আমার সামনে বাঁ থেকে ডান দিক অবধি বইয়ের শেলফের সারি, লাইব্রেরির সামনে অবধি চলে গেছে। লকেটটার দিকে তাকিয়ে দেখি সেটা নিজে থেকেই খুলে গেছে। ঢাকনার ভিতরে সে অচেনা লেখার মতো সরু খোদাই দাগগুলো কেমন যেন নড়াচড়া করছে। আর মুখটার মণিহীন চোখের দৃষ্টি আমার মাথার ভেতর অবধি চলে যাচ্ছে। দ্রুত লকেটটা বন্ধ করে দিয়ে ব্যাগে রেখে মুখ তুললাম। আর তখনই ভীষণ ভয় পেলাম আমি। শেলফগুলো বেশ উঁচু, 7 ফুটের মতো হবে। ওপরে তাকের বইয়ের নাগাল পেতে ছোট স্টেপ স্টুলে উঠতে হয়। আমার মনে হলো সামনের শেলফটার পিছনে কে যেন রয়েছে। দাঁড় করিয়ে রাখা সার সার বইয়ের ফাঁকে ফাঁকে তার আভাস। কালো একটা অবয়ব, তার লম্বাটে মাথা শেলফ ছাড়িয়ে উঠেছে। চোখ মুখ ঠিক বোঝা যাচ্ছে না। বাঁ হাতে ডান দিকে সরে যাচ্ছে, আবার ডান দিক থেকে বাঁ দিকে, আবার আমাকেই দেখছে। আরো লম্বা হয়ে উঠছে কি? টেবিলের উপরের সিলিংয়ের আলোটা দপদপ করে নিভে গেল। আমার মাথা ঝিমঝিম করছে। হালকা টোকা পড়ছে ডান দিকের একটা দরজায়, কিন্তু আমি ভালো করে জানি ওখানে আসলে কোনো দরজা নেই। ওই দেওয়ালে দুটো বড় নিসর্গ চিত্র আছে শুধু। একটা পাটকিলে রঙের ডোরাকাটা বেড়াল মসৃণ গতিতে এধার থেকে ওধারের শেলফগুলোর দিকে চলে গেল। সত্যি নয়, এসব কোনোটাই সত্যি নয়। আমার চোখের ভুল। আমি আমার বইপত্র ব্যাগ তুলে নিয়ে অবশ শরীরে কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রায় ছুটে লাইব্রেরির সামনের দিকে চলে গেলাম, কোনো দিকে না তাকিয়ে। এদিকে তবু 2-4 জন রয়েছে। মধ্যবয়স্ক লাইব্রেরিয়ান ভদ্রলোক আমার দিকে একটু অবাক হয়ে তাকালেন। যথারীতি বই, ইস্যু, ব্যাগ চেক ইত্যাদি করিয়ে বেরিয়ে এলাম। টয়লেটে গিয়ে চোখে মুখে জল দিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। কি করব ঠিক করতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, লকেটটা ফেলে দেব? না, কি জানি কেন মনে হলো সেটা ঠিক হবে না, যদি কেউ কুড়িয়ে নেয়। তবু মনে জোর এনে সেটাকে একটা আবর্জনা টিনে ফেলে দিতে গিয়েও পারলাম না। এভাবে নয়, অন্য কোনো উপায়ে। পাশে দিয়ে একটা লোক চলে গেল। মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো। দেখি তার মুখটা লম্বাটে, সাদা চোখে মনি নেই। রাস্তাটা সামনের দিকে কেমন যেন বেঁকে অনেক দূরে চলে গেছে। চকিতে আমার স্বপ্নটার কথা মনে পড়ে গেল। দুপাশের বাড়িগুলো কেমন অন্যরকম, সবটা মাঝে মাঝে কাঁপছে। ইলিউশন। মুখটা ঘষে নিলাম, আবার সব স্বাভাবিক। ছাত্রছাত্রীরা যাওয়া আসা করছে, হাসছে, কথা বলছে। মেঘ করে এসেছে আবার। বাড়ি ফিরে দেখি মা একা। সুমি আর ডলি কাজ সেরে বাড়ি চলে গেছে।
রেবা পিসি নেই, ওর বোনপো থাকে রাজাবাজার না কোথায়, তার বউয়ের নাকি খুব অসুখ, খবর পেয়ে রেবা পিসি দেখতে গেছে। আজ আর ফিরতে পারবে না, যাবার আগে তাড়াহুড়ো করে যা হয় রান্না করে রেখে গেছে। সন্ধেবেলা আমি আর মা চা খেতে খেতে গল্প করছিলাম, মার ফোন বাজলো। মাসি খোঁজ নিচ্ছেন। আমি টিভির দিকে তাকিয়েছিলাম অন্যমনস্কভাবে। ইংরেজি মুভি হচ্ছে। খুব সাজানো একটা ঘরে একজন বয়স্ক লোক ঝুঁকে পড়ে একটি অল্প বয়সী সোনালী চুল গম্ভীর গোছের মেয়েকে কি যেন বলছে। পাশে সোফায় একটি বৃদ্ধা চোখ বুজে শুয়ে আমি মার কথা শুনছিলাম। হ্যাঁ, রবি বলল ভালোই হচ্ছে কনফারেন্স। না না, রেবাদি তো রান্না করে রেখে গেছে, কালই এসে যাবে। জনা এই তো এখানেই বসে। ভালোই তো বলছে। কি কি বললি? কখন বললো জনা? তুই দেখেছিস? ঠিক বলছিস মঞ্জু। না না, কিছু হয়নি। আচ্ছা রাখছি। হ্যাঁ, কাল আসিস। মা আমার দিকে তাকালেন। দেখলাম মুখটা বিবর্ণ হয়ে গেছে। যেন অনেক চেষ্টা করে বললাম, লকেটটা তোর কাছে? তোর কাছে? নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয়। কিছু বুঝতে পারছিলাম না। ছুটে ওপরে গিয়ে নিয়ে এলাম লকেটটাকে। মা হাতে নিয়ে বললেন, হ্যাঁ এটাই, এটাই তো। কোথা থেকে পেয়েছিস? হাতটা কাঁপছে মার। সবটা বললাম মাকে। লকেটটা পেয়ে অবধি কি অভিজ্ঞতা হয়েছে সেটাও প্রায় অনিচ্ছা সত্ত্বেও লুকোতে পারলাম না। মা শুনতে শুনতে আতঙ্কিত চোখে আমার দিকে চেয়ে রইলেন। স্খলিত কণ্ঠে বললেন, আমারও ঠিক ওই রকম কুড়িয়ে পেয়েছিলাম। তারপর ঘরে আলোটা কমে এসে কেমন দপদপ করতে লাগলো। মা হাতে লকেটটা খুলে গেল। ভয়ার্ত দৃষ্টিতে দেখলাম ভেতরের খোদাই করা কালো মুখটা অসম্ভবভাবে বড় হয়ে উঠছে। এটা ফেরত চাইছিল। আমি বুঝতে পারিনি কি হতে পারে। উফ, কি ভয়! কারা, কে চাইছিল মা? জানি না রে। কালো একটা মূর্তি। এটা এখানকার জিনিস নয়, অন্য কোথাও থেকে এসেছে, বুঝেছিস? অঝরে বৃষ্টি নামলো বাইরে, মেঘ ডেকে উঠল, আর তারপরে দরজায় টোকা পড়তে লাগলো। একটা পাটকিলে ডোরাকাটা ভিতরে দরজা দিয়ে মসৃণ গতিতে আমাদের সামনে এসে দুরঙা চোখ মেলে আমাদের দিকে চেয়ে থাকে। টিভির স্ক্রিনের দিকে চেয়ে আমার শরীর হিম হয়ে যায়। চরিত্রগুলি আমাদের দিকে মুখ ফিরিয়েছে, লম্বাটে মুখ, চোখের মনি নেই, খুব দীর্ঘ হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। কি যেন চাইছে। মা আর আমি পরস্পরের হাত চেপে ধরি। ঘরের দেওয়ালগুলোয় বড় বড় ফাটল, বেঁকে চুরে দূরে সরে যাচ্ছে, ঠিক আগে যেমন হয়েছিল। চারধারে সব মুছে যাচ্ছে ক্রমশ। কোথাও যেন কিছু নেই, না আলো না অন্ধকার। পায়ের নিচে কি বোঝা যায় না। দূরে একটা মূর্তি, আমি চোখ বুজে ফেলি। মা, এটা কি জায়গা? সামনে থেকে খিলখিল হাসির শব্দ শুনে চোখ খুলে চমকে তাকাই। দুটো অবিকল একরকম দেখতে 8-10 বছরের মেয়ে পাশাপাশি আমাদের সামনে দাঁড়িয়ে, ডুরে শাড়ি পরা, নাকে নোলক। এটা কোনো জায়গা নয় গো। এই জায়গাটা কোথাও নেই। এখানে কিচ্ছু নেই, আবার সব আছে। আছে নেই, আছে নেই। সুর করে কথা বলে দুজনে। ঢেউয়ের মতো উঠে পড়ে ওদের ধাতব কণ্ঠের হাসি। মা বলেন, তোমরা কারা? বুঝবে না গো, তোমরা বুঝবে না। আমি বলি, আমরা এখানে কেন? আমরা এখানে থাকতে চাই না। ভয় করছে? আহা গো, ওদের ভয় করছে। ওদের হাসির সঙ্গে ওদের অবয়ব দুলে দুলে ওঠে, বেঁকে চুরে যায়, শীষের মতো শব্দ হয় কোথাও যেন। মেয়ে দুটি একসঙ্গে এগিয়ে আসে, পিছিয়ে যায়। ওটা দিয়ে দাও আমাদের। ওটা তোমাদের নয়, এখানকার জিনিস। তোমাদের কাছে থাকলে বুনোট খুলে যাবে যে। মা বলেন, কিসের বুনোট? সব কিছুর, তোমাদের সব কিছুর। বুনোট খুলে গেলে কিছু থাকে না তো। অতীত, ভবিষ্যৎ, বর্তমান শূন্য, সব শূন্য। দিয়ে দাও, দাও, দাও। মা হঠাৎ হাত বাড়িয়ে লকেটটা ছুঁড়ে দেন ওদের দিকে। নাও, মুক্তি দাও আমাদের। নীল বিদ্যুতের আলোয় চোখ ধাঁধিয়ে যায়। প্রচন্ড জোরে বাজ পড়ে বাইরে। অন্ধকার হয়ে যায় সবকিছু। যখন সম্বিত ফেরে, দেখি আমি আর মা মেঝেতে পরস্পরকে জড়িয়ে বসে আছি। আলো জ্বলছে স্থিরভাবে উজ্জ্বল হয়ে, সবকিছু স্বাভাবিক। টিভিতে সিনেমাটা আবার আরম্ভ হয়েছে। অল্প বয়সী মেয়েটা মাথা ঝাঁকিয়ে কি যেন বলছে। আস্তে আস্তে উঠে বসি আমরা। ঠিক আছিস জনা? হ্যাঁ, তুমি? হ্যাঁ রে। মনে হচ্ছে অনেকদিন পরে যেন ভারমুক্ত হলাম। যেন একটা অন্ধকার বোঝা ছিল মাথার ওপর। আমি এবার থেকে একদম ঠিক থাকবো, দেখিস। মার চোখের দৃষ্টি স্বচ্ছ। আর শোন, কাউকে কিছু বলতে হবে না। মাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা মা,
আমিও ভালো থাকবো। দেখো, ভালোই আছি। আয়ু তাদের অনুষ্ঠানে গিয়ে গান গেয়েছিলাম। ও একদিন কফি শপে বসে হঠাৎ বলল, তোমার সেই লকেটটা একটু দেখাও তো। একটু চুপ করে থেকে বললাম, ওটা হারিয়ে গেছে জানো, কোথাও নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।